সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার লাইট হাউস নিবেদিত মেন্টাল হেলথ অনুষ্ঠানটিতে। আপনার মানসিক স্বাস্থ্য এবং তার সমস্যা ও সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় মাদকাসক্তদের মনোসামাজিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার মাদকাসক্তি বিশেষজ্ঞ, লাইট হাউস উত্তরা, ঢাকা, এবং সেই সাথে আছেন জোবেদা খাতুন, চিকিৎসা মনোবিজ্ঞানী, চেয়ারম্যান, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুতে জয়েন করার জন্য। স্যারকে দিয়ে একটা শুরু করতে চাচ্ছি। আমরা আগেও আলোচনা করেছিলাম মাদকাসক্তি বিষয়টা নিয়ে, এবং খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় এই জন্য যে এই বিষয়টিতে আমরা আসলে কখন বাচ্চারা বা কিশোররা বা অ্যাডাল্টরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং কিভাবে আমরা বের হয়ে আসছি এটা থেকে, দুইটি আলাদা আলাদা বিষয়। কিভাবে যাচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ থাকে এই জন্যই, কারণ যতটা ট্রিটমেন্ট আসলে কতটুকু করা পসিবল আমাদের পক্ষে, আমরা আসলে এটা একটা লং টার্ম স্ট্রেসের ব্যাপার, কিন্তু আমরা যদি প্রতিরোধ করতে পারি সেটা আমাদের জন্য খুব ভালো হয়। সেই প্রেক্ষাপটে স্যার একটু জানতে চাই যে এই যে করোনাকালীন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশে নয়, এটার সাথে এখন এই মাদকাসক্তির আমরা কি কোনো যোগসাজশ আছে কিনা, যে আরো বেড়েছে বা এই মুহূর্তে আপনার প্রবলেমগুলো আরো ফেস করেছেন এবং সেখান থেকে আরো কিছু নতুন চিন্তা ভাবনায় আসতে হয়েছে, এরকম কিছু ছিল কিনা স্যার? ওয়েল, প্যান্ডেমিকের জন্য এটা বাড়ছে কিনা হঠাৎ করে বলা মুশকিল, তবে সম্ভবত কিছুটা কমছে। তার কারণ হলো যে প্যান্ডেমিকের কারণে সবাই তো আসলেই কোয়ারেন্টাইনের মধ্যে আছে, এবং ড্রাগসের অ্যাভেলেবিলিটিও কিছুটা কমতে পারে, যার কারণে যেটা অ্যাডমিশন রেট হসপিটালে সেগুলো তুলনামূলকভাবে কম। তবে এটা যে নাই তা না, বিকজ ইয়াবা স্টিল দেখা যায়, আপনারা দেখতে পাবেন যে ইয়াবা এখনও ধরা পড়তেছে বিভিন্ন মানে সময় রিপোর্টে দেখবেন। তো সেই জন্য ইয়াবার সাপ্লাই মার্কেটে এখনও আছে, যদিও সরকার স্ট্রিক্ট এই ব্যাপারে আইনও কঠোর হয়েছে, কিন্তু স্টিল এটা পাওয়া যায় অ্যাভেলেবেল খুব, সেই জন্য ইয়াবার পেশেন্ট স্টিল বেশি। তার সাথে অন্যান্য সাবস্টেন্সগুলো তো আছেই। তাছাড়া অন্য আরেকটা কারণ যে যারা আগে ছিল না এখন নতুন করে অ্যাডিক্টেড হচ্ছে, তার কারণ হলো যে এই যে একটা বোর্ডম, এই যে একটা যে ইয়ের কারণে করোনাকালীন সময়ে সবাই কিছু করার নাই, যে স্পেশালি যারা আর্লি অ্যাডলিসেন্ট বা লেট অ্যাডলিসেন্ট পিরিয়ড, ইভেন যারা ইয়াং অ্যাডাল্ট, তাদের বেসিক্যালি ঘরের মধ্যে কত থাকতে পারে, মাসের পর মাস, বছর পর বছর। এডুকেশন তাদের সমস্যা, ওদের প্রপার স্কুলে যাইতে পারতেছে না, ঘরের মধ্যে আটকা অবস্থা আছে, অনলাইনে পড়াশোনা করতেছে, এদের বিভিন্ন নেটওয়ার্ক ওদের হচ্ছে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আগে যেটা সাবস্টেন্স ইউজ হইতো যার কারণে অ্যাডিক্টেড হইতো, এখন নতুন কিছু পেশেন্ট পাওয়া যাচ্ছে যারা বেসিকলি যে ইনস্ট্রুমেন্টে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেমন ধরেন ল্যাপটপ, ইন্টারনেট, তারপরে ধরেন যে গেম, ইন্টারনেট গেম, এসব কিছুতে অ্যাডিক্টেড হয়ে ওরা যে খুব খারাপ আচরণ ঘরের মধ্যে করতেছে, ভাঙচুর করতেছে, ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না, ওদেরকে ফ্যামিলি অসহায় হয়ে এখন হসপিটালের আন্ডারে আনতেছে ট্রিটমেন্ট করার জন্য। এই অবস্থাটা এখন নতুন করে দেখা দিয়েছে। সেই জন্য যত তাড়াতাড়ি স্কুল ওপেন করে স্কুলে ছেলেদের যাওয়া যায়, তত তাড়াতাড়ি ওদের একাডেমিকের জন্য, ফ্যামিলির জন্য এবং ওদের ক্যারিয়ারের জন্য আমার মনে হয় ভালো। এবং সার্বিক সব ধরনের আসলে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যদি সেটা সম্ভব হয়, সেটা খুবই আসলে আমাদের জন্য পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে মাদকাসক্তির জন্য। আমি একটু পর স্যারের কাছে আবার আসছি। আমি ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ম্যাডাম যেহেতু চিকিৎসা মনোবিজ্ঞান নিয়ে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে, ম্যাডামের কাছে বর্তমান প্রেক্ষাপটে আসলে কি মনে হয় যে এই যে মাদকাসক্তির বিষয়টাতে, আগে আমরা কিন্তু সবসময় ভাবতাম যে যারা কাজ করছে না বা কাজ পাচ্ছে না বা যারা হচ্ছে বেকারদের সাথে আমরা খুব বেশি অ্যাটাচ করতে চেষ্টা করতাম, যে মাদকাসক্তিতে তারাই হয়তো মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এটা কি এখনের প্রেক্ষাপটে কি আমরা সেম কথাটাই বলবো কিনা, আর আমরা কি এখন কিশোরদের বিষয়টা তো আসলে কি অ্যালার্ট কিনা? এটা একটু অ্যালার্মিং, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিশোর বয়সে এখন কিন্তু শুধু বেকার বা অর্থনৈতিক অবস্থা খারাপ এই কারণটি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা আমি সবচেয়ে প্রথমে বলবো যে বাবা মার প্যারেন্টিং স্টাইল। আমার মনে হয় আমরা ঠিক ওইভাবে গাইড করতে পারছি না, এবং যাদের কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, হ্যাঁ, কিভাবে সময় কাটাচ্ছে, এবং ইন্টারনেট এবং আমাদের মোবাইল বা ডিভাইস যেগুলো এসেছে, এটার সুবিধা হলো যে বাচ্চারা কিন্তু অনেক কিছু বোঝে। মা আমাকে বলে না আমি কিছু করছি না, অনেক বাবা মা আমাকে বলে যে তারা বুঝতে পারছেন না তার সন্তান কি করছেন। তো এটা একটা যেটা বলছিলেন ডক্টর জসিম, যে একটা নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু ওদের একটা অ্যাডিকশনের জায়গায় চলে যাচ্ছেন।
আর একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে কিশোর কিশোরীদের আমাদের যেটা হয় যে স্কুল যে সিস্টেম যেটা আছে যে একটু ওরা বিনোদন করবে বা মানসিক অবস্থার একটা উন্নয়ন ঘটানোর জন্য যে একটা মাঠ থাকা, একটু গল্প করা, এবং অনেকেই বলে যে আমাদেরকে আধা ঘন্টা টিফিন টাইমও দেওয়া হয় না, যে আমরা বসে একটু গল্প করবো, কারণ ক্লাস এই যে আমাদের শিডিউলটা, এই শিডিউলটার মধ্যে কিন্তু একটা চেঞ্জ আনতে হবে। আপনি মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাবেন, তখনই না একটা মানুষ সুস্থ হয়ে বড় হবে। তো সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর কতগুলো জায়গা শুধু ক্লাস করানো হচ্ছে, ওদেরকে পড়া দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এবং এত চাপ। প্রত্যেকটা স্টুডেন্টই আমাকে কিন্তু যখন কথা বলে যে আমরা এই চাপ নিতে পারছি না। আপনারা খেয়াল করে দেখেন যে কিছুদিন আগেও কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি আমাদের একটা ফ্রিডম ছিল, একটা স্পেস ছিল, বাসায় সুযোগ ছিল। বাবা মাও কিন্তু বাসায় এখন অনেক চাপ দিচ্ছে যে পড়াশোনা করো, লাইফে ক্যারিয়ার করতে হবে, কারিকুলামটা নাই। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো যে আমরা যখন বসে গল্প করছি তখন কিন্তু কি হতো, ফেস টু ফেস গল্প হতো, একদম নরমাল ইন্টারঅ্যাকশন হতো, অনেক কথা হতো নানা বিষয় নিয়ে। এখন সবক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকি। আমি কত ধরনের ভয়ঙ্কর কিছু করতে পারি এটা কিন্তু বাবা মাও জানেন না, এবং শুরু করে বহু ধরনের জায়গা কিন্তু জড়িয়ে পড়ছে তারা, এবং কিশোর গ্যাং যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু এটার একটা অন্যতম কারণ। তো প্যারেন্টাল মনিটরিংটা কিন্তু বাড়াতে হবে, এবং বাবা মারও কিন্তু আমাদের যেটা খেয়াল করতে হবে যে ইন্টারনেট থেকে শুরু করে মোবাইল ডিভাইস প্রত্যেকটা আমরা অনেক সময় বলি না যে পাসওয়ার্ড দিয়ে বা একটা কন্ট্রোল করে, এবং বাবা মার জানতে হবে যে কত দূর যাওয়া যেতে পারে, বাচ্চাটা কত যেতে পারে। আর সেই সাথে হচ্ছে পারিবারিক একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। বাবা মা তাদের বাচ্চাদেরকে কিন্তু সময় দিতে হবে। অনেক বাবা মা আমাকে বলে যে আমার এটা খুবই সত্য কথা যে আমরা বাচ্চাদেরকে ওইভাবে কোয়ালিটি টাইম দিতে পারছি না, কারণ তারা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি তৈরি করে না যেতে পারেন তাহলে আমাদের কি ঘটছে সামনে, হ্যাঁ সেই জায়গাটা কিন্তু ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ঘর থেকে শুরু করতে হবে, সেই ক্ষেত্রে স্কুল এবং আমরা যারা আছি পেশাগতভাবে আমরাও একটা। ধন্যবাদ ম্যাডাম। স্যারের কাছে একটু আসতেছি। স্যার, আমাদের আজকে যে বিষয়টা যেটা হচ্ছে যে মাদকাসক্তদের মনোসামাজিক চিকিৎসা। মনোসামাজিক চিকিৎসাটা কেন স্যার আমরা বলছি এখানে? আমরা আসলে দেখা যাচ্ছে মাদকাসক্ততে যারা আক্রান্ত হয় তাদের প্রথমে একটা ধারণা থাকে আমি হয়তো বা একটা ডক্টরের কাছে গেলে বা রিহেবে ভর্তি করে দিলেই হয়তো বা আমার ছেলে মেয়ে সুস্থ হয়ে গেল, কিন্তু ওই বিষয়টাতে আসলে আমরা চিকিৎসাটা মনোসামাজিক ভাবে কিভাবে দিই সেটা একটু স্যার জানবো। স্যার, একটা ফোন আছে, স্যার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার বয়স এবং নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি সজিব বলছি গাজীপুর থেকে। জি, আমার ভাই ড্রাগ অ্যাডিক্টেড ছিল, ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হয়েছিল, আবার সে ড্রাগ নেওয়া শুরু করেছে, এখন কি করতে পারে? যে আপনি কি একটু বলবেন যে মানে উনি কোন ড্রাগ দিয়ে আসক্ত ছিলেন? ইয়াবা আসক্ত। ইয়াবা আসক্ত। ওনার বয়স কত? 29। 29। উনি কি স্টুডেন্ট অথবা কিছু কাজ করেন বা এরকম কিছু? ব্যবসা করতে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে স্ক্রিনে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। যে প্রশ্নটা করেছে যে সে ইয়াবা খেত এবং তার থেকে সে পরিত্রাণ পেয়ে ট্রিটমেন্টও নিয়েছে এবং এখন আবার সে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা আসলে কি করতে পারে? রাইট। ইয়াবার বেলা বা যে কোনো ড্রাগের বেলা একটু বলি যে খুব কমন একটি কোশ্চেন, মানে এই জিনিসটাই খুব কমনলি হয় যে মানে ছেড়ে দিচ্ছে বাট ফ্যামিলি মেম্বার হেল্প করছে বাট আবারও রিকারেন্সিটা হচ্ছে বা এটা আবার হচ্ছে, এই বিষয়টাতে আসলে কি করা যায়? এখানে একটা জিনিস প্রথম, যেহেতু আবার ইয়াবা ধরছে, যেটাকে আমরা ধরলে কোন অবস্থায় আছে, ইয়াবাকে রেগুলার খাচ্ছে না জাস্ট আবার ধরছে, এটাকে আবার একটু জানা দরকার। তাছাড়া হলো যে ট্রিটমেন্টটা আগে যে করছে সেটা কি ধরনের ট্রিটমেন্ট করছে এটা একটু জানা দরকার, কারণ ট্রিটমেন্টের উপরে ভ্যারি করবে আউটকামটা। তো ট্রিটমেন্টটা কেমন ছিল, কত দিনের ছিল, কোথায় করেছে, তার সব কিছুর উপরে নির্ভর করবে আসলে আবার কেন রিল্যাপসটা করলো। রিল্যাপসটা যে কোনো ড্রাগে বলে, শুধু ইয়াবা না, যে কোনো ড্রাগের বেলা রিল্যাপসটা একটা কমন ফিনোমিনা, রাদার নট এক্সেপশন। এটা ইউজুয়ালি এই ধরনের বিহেভিয়ারাল প্রবলেমগুলোতে হয়। তো সেই জন্য ইফেক্টিভ ট্রিটমেন্ট হলে রেটটা কমে যায়, কিন্তু হবে না বলা মুশকিল। এখন যেহেতু তার যদি রিল্যাপস হয়ে থাকে, মানে আবার যদি ইয়াবা ধরে থাকে, ওনাদের প্রথম কাজ হবে যদি সে তার মোটিভেশনটা ভালো থাকে, সে যদি কোঅপারেশন করে ফ্যামিলিকে, তাকে তখন আবার ট্রিটমেন্টের সাথে এঙ্গেজ করতে হবে। এঙ্গেজটা কীভাবে? তাকে হয়তো হসপিটালে আনতে হবে, অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে নিতে হবে, অথবা ডাক্তারের কাছে নিতে হবে, যে এঙ্গেজ করতে হবে, তার সমস্যাটা বুঝতে হবে। রিল্যাপসটা অনেকগুলো ফ্যাক্টর দেওয়া হয়, তার কি কারণে রিল্যাপসটা হয়েছে, কোন জায়গাটা তার উইকনেস,
এটা বুঝতে হবে, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ করতে হবে যে কি কারণে অ্যাকর্ডিং টু খুঁজতে হবে যে রিল্যাপসটা কেন হলো তার। তাছাড়া রিল্যাপসের সাথে ফ্যাক্টর, ওর ফ্রেন্ডস ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, এডুকেশনাল ফ্যাক্টর, স্কুল গ্রেডিং ফ্যাক্টর, অনেক কিছু ইনভলভ। তো এগুলো আসলে একটু অ্যাসেসমেন্ট করা দরকার যে তার রিল্যাপসটা হওয়ার কারণটা কি। ট্রিটমেন্টটা যদি ইফেক্টিভ হয়ে থাকে, এইটা আলটিমেটলি গোল থাকবে তাকে যেন এটা থেকে সরানো যায় এবং ট্রিটমেন্ট করা যায়। সেই জন্য পুনরায় তাকে এঙ্গেজ করতে হবে। এঙ্গেজ করার পরে অ্যাসেসমেন্ট করে ফ্যামিলিকে এবং ওকে একটা প্রপার অ্যাডভাইস দিতে হবে কিভাবে গেলে তার এটা ভালো করা যায়। যেমন দুইটা ওইতে যাইতে পারে, একটা হলো যে ভর্তির এই মুহূর্তে প্রয়োজন নাও হইতে পারে, সে যদি কোঅপারেশন করে, ইফ হি ইজ ওয়েল মোটিভেটেড, তখন তাকে হয়তো আসা যাওয়া করে গাইডলাইন ফলো করলে তাকে হেল্প করা যেতে পারে। অ্যাডমিশনের প্রয়োজন হবে না, হ্যাঁ, ইফেক্টিভলি লেস কস্টে এটা অ্যাডমিশন এবং গ্র্যাজুয়ালি দেখে যে ডে বাই ডে সে এই যে ডার্ক সাইডে ঢুকে যাচ্ছে অন্ধকার জগতে, এবং তার সাথে সাথে তার ড্রাগ অ্যাডিকশন ইজ নট হিজ অনলি প্রবলেম, তার সাথে সাথে ফ্যামিলি সাফার করতেছে, তার ওয়াইফ থাকলে ওয়াইফ সাফার করবে, বাচ্চারা সাফার করবে। সেই জন্য তাকে যদি দেখা যায় যে সে কোঅপারেশন করতেছে না, বাট এই যে ইউজ করা বিহেভিয়ারটা কন্টিনিউ করে যাচ্ছে উইথ ফ্যামিলি প্রবলেম, উইথ সোশ্যাল প্রবলেম, তখন তাকে ইনভলান্টারি অ্যাডমিশনের আবার ব্যবস্থা করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট করতে হবে, যাতে করে সে, এবং ফ্যামিলিকে আগে থেকেই ব্রিফ করতে হবে যে আসলে প্রপার ট্রিটমেন্ট মানে কি। না হলে তো ওরা কনফিউজ যে ট্রিটমেন্ট তো করলাম, আবারও করব, আবারও ধরবে। তো সুতরাং ভালো মতো রাইট ওয়েতে ট্রিটমেন্ট করলে, রাইট জায়গায় ট্রিটমেন্ট করলে, প্রপার সাপোর্ট দিলে তখন অবশ্যই রিল্যাপস রেট কমে যাবে, চিন্তা করার কিছুই নেই। স্যার, আমাদের আজকের বিষয়টি নিয়ে আমরা একটা বিরতি নেব, তার পরে ফিরে এসে আরো আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, লাইট হাউস নিবেদিত মেন্টাল হেলথ অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। মানসিক ও মাদকাসক্তির চিকিৎসা নিয়ে ভাবছেন? আপনার হাতের কাছেই আমরা দিচ্ছি বিশ্বমানের মানসিক সেবা। লাইট হাউসে অত্যাধুনিক সুবিধা সম্বলিত আবাসিক এবং মহিলাদের সব ধরনের মানসিক ও মাদকাসক্তির সুচিকিৎসা। আমাদের আছে বিশ্বমানের নিজস্ব ডাক্তার এবং কাউন্সিলর, রয়েছে উন্নত থাকা, খাওয়া, বিনোদন ও নিরাপত্তার ব্যবস্থা। 20 বছরের অভিজ্ঞতায় আমরাই পারি আপনার প্রিয়জনকে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তাই আর ভাবনা কি? আপনার সন্তান বা আপনজনের স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসার সম্পূর্ণ ভার আমাদের দিন। নিরাপদ এবং চিন্তামুক্ত থাকুন। মাদকাসক্তি বা মানসিক রোগ কোনো অভিশাপ নয়, এটি একটি সম্পূর্ণ নিরাপদযোগ্য মানসিক রোগ। সুচিকিৎসায় মাদকাসক্তির রোগ এবং মানসিক রোগ পুরোপুরি ভালো হয়। প্রয়োজন সময় উপযোগী সিদ্ধান্ত এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন। লাইট হাউস আপনার হাসপাতাল, পারিবারিক হাসপাতাল। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম। লাইট হাউস নিবেদিত মেন্টাল হেলথ অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আমরা আসলে মাদকাসক্তদের মনোচিকিৎসাটা আসলে কি দিতে পারি, মনোসামাজিক চিকিৎসা আমরা যেটা বলছিলাম, যে মেন্টাল এবং সোশিয়াল যে স্ট্যাটাসের যে একটা ট্রিটমেন্ট দিতে হয়, যে তার আসলে অবস্থাটা কি এবং সে এইখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারে সার্বিকভাবে যদি আমরা তাকে ট্রিটমেন্টটা দিই। স্যার, এটার আওতায় আসলে কি কি পড়ে, মানে কিভাবে আসলে আমরা এই ট্রিটমেন্টগুলোকে দিতে পারি? আমি আপনাকে এটা একটা অনেক কিছুই বলতে হয়, সংক্ষেপে যেহেতু সময় কম সংক্ষেপে বলি। একটা ছেলে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়, অ্যাডিক্টেড হওয়াটা মানে হলো যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। অ্যাডিক্টেড হওয়াটা আর জাস্ট নর্মালি ড্রাগ খায়, এটা ডিফারেন্ট জিনিস। অ্যাডিকশন হলে ট্রিটমেন্ট করতে আসলে আমরা প্রথমেই যেটা করি সেটা হলো দুই ভাগে ভাগ করি। একটা হলো তাকে যে ড্রাগটা খায় সেটা অফেন্ডিং ড্রাগ থেকে উইথড্র করে নিয়ে আসি। উইথড্র করার জন্য উইথড্রল ম্যানেজমেন্টটা করতে হয়, এটাকে বলে ডিটক্সিফিকেশন। এটা সাধারণত 4 উইক্সের মতো লাগে। 4 উইক্স যাওয়া সোশ্যাল ট্রিটমেন্টটা দিই। সাইকোসোশ্যাল ট্রিটমেন্টের মধ্যে সাধারণত যেগুলো আমরা অ্যাড্রেস করি, আপনি দেখবেন যে ড্রাগ এডিকশন কোনো একটা সিম্পল কারণে হয় না, কোনো একটা সিঙ্গেল কারণেও হয় না, এটার মাল্টিপল কারণে হয়। তার মধ্যে অনেকগুলো জিনিস আছে যে ড্রাগ খাওয়ার পরে তার দেখবেন যে ড্রাগ কি কারণ হয়। তো ওই কারণটা আমরা ডাইরেক্ট আমাদের কাছে ট্রিটমেন্টের কোনো আওতায় আনা সম্ভব না। সেটার জন্য আমাদের কাউন্সিলিং করতে হয় যে জেনেটিক কারণটা কি, কেন হচ্ছে, এবং জেনেটিক কারণটাকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে সাপ্রেস করে রাখতে পারবো, এই জিনিসটা আমাদেরকে ওদেরকে শিখাতে হয়। সেকেন্ড জিনিস হলো ড্রাগ একটা লার্নিং বিহেভিয়ার। ড্রাগ যখন সে অ্যাডিক্টেড হয়, এটা একটা প্রসেস, একদিনে হয় না।
কাপল অফ ইয়ার্স লেগে যায় ড্রাগ এডিক্টেড হইতে, এবং সেই পথে যাওয়ার জন্য সে ড্রাগ কিভাবে পায়, কোথায় পায়, কিভাবে ধরতে হয়, মজাটা কেমনে মানে খাইতে হয়, মজা পাওয়ার পরে কিভাবে আবার নেয়, এটা একটা প্রসেস। এই প্রসেসটা একটা লার্ন বিহেভিয়ার। এটা বিভিন্ন থিওরি দিয়ে, সাইকোলজিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। তার মধ্যে একটা হলো যাই আপনার একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা অপারেন্ট কন্ডিশনিং। এই দুইটা সাইন্টিফিক যে বেসিস বা থিওরি, ওর উপরে ভিত্তি করে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো হয়েছে। এগুলো আমরা বলি যে কগনিটিভ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। তার মধ্যে আছে মোটিভেশনাল ইন্টারভিউইং বা মোটিভেশন এনহান্সমেন্ট থেরাপি, তারপরে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এগুলো হয়তো উনি আছেন আমাদের সাইকোলজিক্যাল এক্সপার্ট। আমরা জানবো, ফোন আছে, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল করিম। আমার ছেলে নেশা আসক্তি নাইকা 4 বছর ধরে আমি তাকে কন্ট্রোলে আনতে পারতেছি। জি, উনি কি এখনো আসক্ত আপনার ছেলে? হ্যাঁ, এখন আসক্ত। আচ্ছা, সে কি কি মাদকদ্রব্য দ্বারা আসক্ত? ওই মানে কি নিচ্ছে, মানে কি দ্বারা আসক্ত সে? ওই মানে মানে মাঝে মাঝে এমন ভাবে উল্টা পাল্টা করে ঘরের ভিতরে এমন অবস্থায়। আচ্ছা, তার বয়স কত? বয়স মানে 25-26। 25-26। যে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, উত্তরটি নিচ্ছি আমরা ম্যাডামের কাছে একটু উত্তরটা নিই। ম্যাডাম যেহেতু আমাদের সাথে আছেন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট হিসেবে, ম্যাডাম এই ধরনের বিষয়গুলো যখন আসে তখন আমাদের মানে খুব কমন একটি বিষয়, এই বিষয়গুলো আসলে খুব কমন, তখন আমাদের মানে কিভাবে আসলে কাউন্সিলিংটা করি বা আমরা কিভাবে তাকে সাজেশনগুলো দিই আসলে? মানে প্রথম কাজ যেটা হবে সেটা হলো যে আপনি তাকে দেখবেন তার মোটিভেশনটা আছে কিনা, সে কোন পর্যায়ে আছে, সে চিকিৎসা নিতে চাচ্ছে কিনা, বা চিকিৎসা নিলেও সে ভালো হওয়ার যে প্রসেস যাতে ইনভলভ হতে চাচ্ছে ডিনায়াল আছে কিনা বা তার এই জায়গাটা আমরা খেয়াল করি। এবং সেখানে কিন্তু আমরা অনেক সময় প্রোজ এন্ড কনস করি, সুবিধা অসুবিধা অ্যানালাইসিস করে, এবং তার একটা অনেক সময় দেখবেন যে দ্বন্দ্ব থাকে একটা, হ্যাঁ দ্বন্দ্বে পড়ে যায় যে ভালো হবো কি হবো না, মজা পাবো, আবার যদি ফিরেও আসতে ইচ্ছা করে, ওই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করি। এবং দেখা যায় যে কথা বলতে বলতে তার হয়তো কিন্তু টক থেরাপি, কথা বলার মাধ্যমে কিন্তু তার মনের মধ্যে একটা ইনসাইট আসে এবং চেঞ্জ আসে। এবং সিবিটি যেটা আমরা বলছিলাম যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা কিন্তু চিন্তার যে বিষয়টা, তার চিন্তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় এবং ডিসফাংশনাল হয়ে যায়, এবং সেখানে দেখা যায় যে সে কিছু ভুল চিন্তা দিয়ে জগতে চলছে, যে ড্রাগস আমি 40 বছর পর্যন্ত নিলে কিছু হবে না, আমার ইয়াং এজ, হ্যাঁ এখন কোনো সমস্যা হবে না, আমি আর 5 বছর নিব এরকম, এবং এটা খেলে আমার পড়াশোনাটা বাড়ে, এটা খেলে আমি অনেক এনার্জি পাই, অনেক বুদ্ধি করতে পারি, হ্যাঁ ক্রিয়েটিভ কাজ করতে পারি, এরকম নানা রকম চিন্তা ভাবনা আছে। আমরা কিন্তু এগুলিও নিয়েও কাজ করি, যে কিভাবে তার চিন্তায় তাকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, এবং এই যে একটা অভ্যাসগত একটা আচরণ তৈরি হয়ে গেছে যেখান থেকে সে বের হয়ে আসতে পারছে না। কথা বলতে বলতে আরেকটা জিনিস খেয়াল হয় যে তার কিছু ইমোশনাল, যেটা আমরা বলি যে ডাইলেমা থাকতে পারে বা বিভ্রান্তি থাকতে পারে, হ্যাঁ এবং নানা রকম তার লাইফ এক্সপিরিয়েন্স থেকে অনেক ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়, সেই জায়গাটাও কিন্তু আমাদের কাজ বা লাইফে কোনো ধরনের বাবা মার কাছ থেকে প্যারেন্টাল রিজেকশন, এই ধরনের জায়গাও চলে আসতে পারে। অ্যাটাচমেন্ট প্রবলেমও থাকতে পারে, যে বাবা মা তাদের সময় দেয় না, বাবা মা হয়তো বুঝতেও পারে না। এরকম করে যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করি, এবং আইডেন্টিফাই করে কিছুটা রিপেয়ার করারও চেষ্টা করি আমরা একই সাথে। এবং একই সাথে তার যে বিহেভিয়ার বা আচরণটা তৈরি হয়েছে, শিখে গেছে সে, সেই জায়গাটা কিন্তু অনেক টেকনিক আছে যে কিভাবে সে এই সেলফ কন্ট্রোলটা করবে, হ্যাঁ কিভাবে সে রিস্কটা বুঝবে, কিভাবে সে তার ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, কোনটা কিউ তার। অনেক সময় অ্যাসোসিয়েশন হয়ে যায়, বলছিলেন যেটা অ্যাসোসিয়েশন হয়ে যায়, যে আমার একটা নীল কালার শাড়ি পরে আসছে, এই নীল কালার রংটা দেখলেও তার কিন্তু হয়ে যাচ্ছে ড্রাগসের কথা, কারণ সে এরকম একটা পোশাক পরে সে খেতে যেত, ব্যাগ নিয়ে যেত, এরকম প্রত্যেকটা কিউগুলোকে কিন্তু আমরা অ্যানালাইসিস করি। সো মানে দর্শকদের মানে এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তাদের আসলে উচিত হবে যে একজন চিকিৎসা মনোবিজ্ঞানী অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসে দেন হচ্ছে তাদের এই প্রবলেমগুলো নিয়ে কথা বলা। প্রত্যেকের প্রবলেম কিন্তু ইউনিক, যেটা আপনি বলছিলেন যে ইউনিক, আমাকে বুঝতে হবে তার মতো করে তার জায়গা থেকে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে। এবং একই সাথে কিন্তু ফ্যামিলিকেও আমরা ইনভলভ করি। ফ্যামিলি অনেক সময় তাদেরকে সাথে দেখা যাচ্ছে ক্রিটিসাইজ করে, নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি করে ওদের প্রতি, মিসবিহেভ করে, এবং ওরা ভালো হতে চাচ্ছে এই বিহেভিয়ারটাকে অনেক সময় কিন্তু ওরা প্রমোট করে না। সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু আমাদের সেশন থাকে যে তারা কিভাবে আচরণ করবেন, কিভাবে তার সাথে মানে কমিউনিকেশনটা করবেন, ক্রিটিসাইজ করা যাবে না, পজিটিভ কমিউনিকেশন কিভাবে হবে। এবং আরেকটা জিনিস হয়, যেটা হয় ড্রাগস নিতে নিতে ওদের যেটা হয় যে ওদের আনন্দ পাওয়ার যে ক্ষমতাটা, হ্যাঁ সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করে।
ওই জায়গাটাও ইনভলভ করতে হয়। ওরা ড্রাগস ছাড়া অন্য কিছুতে আনন্দ পায় না। নর্মাল লাইফ থেকে যে একটা স্লো প্রসেসে আনন্দ পাওয়া যায়, এটা ওই ইভেন্টগুলো ওরা ভুলে যায়। সেগুলোর সাথেও কিন্তু আমরা ইনভলভ করি। এবং ধন্যবাদ ম্যাডাম। স্যারের কাছে একটু আসি স্যার, যেহেতু ম্যাডাম অনেকগুলো পয়েন্ট আমাদেরকে বললেন, স্যার আমরা যখন মানে দেখা যাচ্ছে আমার একটা স্টেজে আছে যে তাকে বাসায় নিয়ে গেলে দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে সে আবার কমিউনিকেশন করে আবার ওই একই অবস্থাতে চলে যায়, সেক্ষেত্রে আমরা স্যার হসপিটালাইজেশন বা অ্যাডমিশন করে কি ট্রিটমেন্টটা দিই কিনা স্যার? উত্তরটা স্যার একটু নিব স্যার। একটা ফোন আছে স্যার, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মবিন। জি, আপনার সমস্যাটি বলো। আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। যে আমার সমস্যা হচ্ছে, আমি একজন ডাক্তার দেখাইছিলাম, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন দর্শক। যে আমার সমস্যা, যে ওষুধটা লেগেছিল ব্যালেক্সিয়া 300, ওষুধটা আমি খাইতেছি। বর্তমান সমস্যাটা আমার অনেক কিছু মনে থাকে না। আচ্ছা, যে দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। তার সমস্যা হচ্ছে সে যে ড্রাগটির কথা বললো, সে সেটা অনেকদিন ধরে নিচ্ছে এবং তার সাইড এফেক্ট হিসেবে অথবা এই যে প্রবলেমটা হচ্ছে যে তার ভুলে যাচ্ছে বা অ্যামনেশিয়ার প্রবলেম, বিষয়টা পরিষ্কার না। শুধু একটা ক্লু দিয়েছে যে উনি একটা ভ্যালেক্সিয়ার একটা ট্যাবলেট খাচ্ছে, সেই জন্য উনি ভুলে যাচ্ছে। আসলে ভ্যালেক্সিয়ারটা একটা ভালো ঔষধ। ভ্যালেক্সিয়ারে ভুলে যাওয়ার প্রবণতাটা খুব কম দেখা যায়, খুব এরকম নাই। তো সম্ভবত ভ্যালেক্সিয়ারটা আমরা সাধারণত যাদেরকে দেওয়া হয়, উনি সাইকোলজিক্যাল কোনো সমস্যার কারণে দিতে হয়, এটা আসলে অ্যান্টি ইপিলেকটিক একটা ড্রাগ, যাদের খিচুনি সিজার হয় ওদেরকে দেওয়া হয়। এটা ছাড়া সাইকিয়াট্রিতে একটা ভালো জায়গায় এটা ইউজ করে, সেটা হলো বাইপোলার ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, ম্যানিয়া হলে এটা ইউজ করা হয়। তো ওনাকে কি কারণে দিয়েছে, যে দিয়েছে নিশ্চয়ই উনি বুঝে শুনে দিয়েছে। ওনার হলে যদি সমস্যা হয়, তবে এটা একটা ভালো ড্রাগ আমি বলতে পারি। এটাতে যে মেমোরির সমস্যা হওয়ার কথা না। উনি হয়তো অন্য কোনো কারণে হচ্ছে, ওনার জিনিসটা ইভ্যালুয়েট করে প্রপারলি যে ডাক্তারের কাছে যান, ওনাকে দেখাইলে উনি ভালো মতো ইয়ে করতে পারবে, উনি ঠিক করে দিতে পারবেন। আমাদের দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে প্রসঙ্গতে আমরা কথা বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে যতবারই তারা ফ্রেন্ডদের সাথে যাচ্ছে, সে যতটা মানে দেখা যাচ্ছে বাবা মা চেষ্টা করে বা সে চেষ্টা করে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার ফ্রেন্ডদের সাথে যখন আবার মিশছে আবার রিল্যাপসের বিষয়টি আসে। এই ক্ষেত্রে কি স্যার তখন আমরা যেই সার্কেলের সাথে মিশে তাদের প্যারেন্টদেরকেও ইনভলভ করি কিনা, বা এই সুদূর প্রসারী এই বিষয়গুলোকে আমরা প্রথমে বলি যে আসলে ড্রাগ সম্বন্ধে অনেকগুলা মিসকনসেপশন আছে। সেই জন্য প্রপারলি আসলে যারা ড্রাগ এডিকশনের কাজ করে অথবা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, ওদের কাছে যাওয়া উচিত অ্যাটলিস্ট প্রপার একটা অ্যাডভাইস পাওয়ার জন্য। আপনি প্রপার অ্যাডভাইসে খুব একটা কিছু খরচ হবে না, কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। যেমন ধরেন যে ড্রাগ এডিক্টেড একজন ছেলে ড্রাগ এডিক্ট হওয়ার পরে এই ড্রাগ এডিক্টেড যে মেনটেন করে এই খাওয়াটা, সেটা কিন্তু দেখবেন যে শেয়ার যে এনভায়রনমেন্ট, এটার উপরে গ্র্যাজুয়ালি ডিপেন্ড করে না। একটা ছেলে ধরেন 14 বছর বয়সে শুরু করলো, তখন তার শেয়ার এনভায়রনমেন্টটা, যে ফ্যামিলি পরিবেশ কেমন, বন্ধু বান্ধব কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে। যখন সে আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে 14, 16, 18, তখন এই যে পারিপার্শ্বিক যে অবস্থাটা, এটা ইনফ্লুয়েন্সটা কমে যায় এবং অ্যাট দ্য এজ অফ 25 to 30 রিসার্চে দেখা গেছে এটার প্রভাবটা থাকেই না। তাইলে বিহেভিয়ারটা কীভাবে মেনটেন হয়? বিহেভিয়ারটা মেনটেন হয় মেইনলি বাই হলো জেনেটিক ইনফ্লুয়েন্স। এটা দিয়ে স্টার্ট হয়, একবার যখন জিনটা এক্সপ্রেসড হয় তখন এই বিহেভিয়ারটা মেনটেন করে এটা। এই জন্য আপনি দেখবেন যারা একবার খাওয়া শিখে যায়, তখন তারা খাওয়াটা মেনটেন করার জন্য সে কিন্তু বন্ধুর কাছে যায় না, সে ডিলার চিনে, ওর কাছ থেকে আমি নিজেই খাই এবং শেয়ারও করে না। সে ঘরের মধ্যে থাকে, ঘর আটকায় খায় এবং কোনো বন্ধু বান্ধব আড্ডা দিয়ে খায় না। আর হলো কিছু লোকের ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টর আছে যার কারণে এই বিহেভিয়ারটা মেনটেন হয়। যেমন ধরেন সে ডিপ্রেসিভ কিনা, সে অ্যাংশাস কিনা, তার পার্সোনালিটি সমস্যা আছে কিনা, তার ছোটোবেলায় কোনো স্কিমা আছে কিনা, তার কোনো ব্যাড কোনো মেমোরি আছে কিনা, এই অনেক কিছু এটাকে মেনটেন করতে হেল্প করে। সুতরাং একটা ছেলে ধরার পরে যখন সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন আসলে শেয়ার এনভায়রনমেন্ট খুব এটা কাজ করে না। মেইনলি তার ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরগুলো সে কীরকম আর জেনেটিক জিনিসটাই এটা মেনটেন করার জন্য হেল্প করে। এবং সেই ক্ষেত্রে আমাদের করা উচিত কি? আমাদের করা উচিত হলো যে এটা বুঝতে হবে যে প্যারেন্টিংয়ের জায়গা সবসময় থাকে, যে প্যারেন্টিং এই যে বাচ্চাগুলো কোথায় যায় কী করে, দেখা গেছে যে প্যারেন্টিং যত স্ট্রং হয়, ড্রাগ এডিকশন ধরাটাও কমে যায় এবং ড্রাগ এডিকশন ধরার পরে অ্যাডিক্টেড হওয়ার পরেও সেটা প্রবণতা কমিয়ে আনা যায়।
কিন্তু প্রবলেম হলো যে একটা এইজে যখন অ্যাডিক্টেড ছেলেদের বয়স টোটালি 18 থেকে 25 এর ভিতরে যদি হয়, এদেরকে প্যারেন্টিং করাটা ভেরি ডিফিকাল্ট। তখন এদেরকে হলো যে এদেরকে মোটিভেশন ইমপ্রুভ করার জন্য আপনি এই জায়গাটা যদি শুধু ধরে রাখা যায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সিলরের মাধ্যমে, যদি সে কোঅপারেট করে তাকে অনেক ইজিলি হ্যান্ডেল করা যায়। আর যদি সে আসলে টোটাল ট্রিটমেন্টের একটা প্রোটোকলের মধ্যে আনতে হবে, সেটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, শুধু ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট না। যেই ছেলেটা ড্রাগ অ্যাডিক্ট করে তার অন্য প্রবলেম হতে পারে, আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তার সেক্সুয়াল জিনিসটা দেখতে হবে, তার হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস টি সমস্যা আছে কিনা দেখতে হবে। যদি সে প্রেগন্যান্ট মহিলা হয় তাকে আমরা সেদিকে অ্যাড্রেস করতে হবে। সে যদি ওল্ডার এজ অনেক কিছু অ্যাড্রেস করতে হবে, মাল্টিফ্যাক্টরিয়াল জিনিস এখানে আসলে ইনভলভ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি যে ম্যাডাম আমাদের যে আজকে যে বিষয়টি ছিল যে মাদকাসক্তির ক্ষেত্রে মনোসামাজিক চিকিৎসার যে বিষয়টি, এই বিষয়টিকে আসলে সবাইকে জানানোর জন্য আসলে মানে আমাদের ডক্টরদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে আসলে কি কি করা উচিত ম্যাডাম? আমরা একদম শেষ পর্যায়ে আছি যে আসলে মেইনলি আমাদের কি জিনিসটা পিছনে আসলে মনোযোগ দেওয়া উচিত? 10 অক্টোবর আপনারা জানেন যে মেন্টাল হেলথ ডে, হ্যাঁ, আমাদের পুরো ওয়ার্ল্ডে, যেটা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। তো এই দিনটাকে যেমন ফোকাস করে কিন্তু আমরা এই ধরনের কিছু প্ল্যান করি, যে একেবারে বাচ্চার মাদকাসক্ত থেকে শুরু করে যা যা প্রবলেমগুলো হতে পারে আমাদের কিশোরী প্লাস অ্যাডাল্টদেরকে। এবং আমার মনে হয় কি সারা বছর ব্যাপী, এবং সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে স্কুল এবং ইউনিভার্সিটিকে আমাদের কিছু কাজ আছে, আমাদের প্ল্যান আছে নেক্সট আমাদের 1 বছরের, আমরা করোনার কারণে আটকে গেছি। এই ধরনের টপিকস নিয়ে কিন্তু আমরা শুরু করব, এবং সেটা শুরু হবে আমরা বলছি কলেজ থেকে, স্কুলটা একটু পরে যাচ্ছে আমরা, এবং ইউনিভার্সিটি লেভেলে এরকম প্রায় 10 থেকে 15টা স্কুল এবং কলেজ আমাদের কভার করার একটা ইচ্ছা আছে। এভাবে করে আস্তে আস্তে আসলে এবং আমার মনে হয় যে বাবা মাও কিন্তু অ্যাওয়ার হওয়া দরকার, এবং বাবা মারও অ্যাওয়ার হওয়া দরকার, এবং স্কুল কর্তৃপক্ষের অ্যাওয়ার হওয়া দরকার আছে, এবং আমাদের সোসাইটির সবারই আসলে অ্যাওয়ার হওয়া দরকার। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে। সুপ্রিয় দর্শক, লাইট হাউস নিবেদিত মেন্টাল হেলথ অনুষ্ঠানটিতে আমাদের আজকের বিষয় ছিল মাদকাসক্তির মনোসামাজিক চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ছিলেন ডক্টর জসিম চৌধুরী স্যার এবং সেই সাথে জোবেদা খাতুন ম্যাডাম। আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।